সরকারের উপরে চাপ সৃষ্টির আগে জনগণের কাছে যে কমিটমেন্ট, গণভোট জনগণ যেটা দিয়েছে, জনগণ যেটা চায়, যেভাবে বাস্তবায়ন করতে চায়, সেই বিষয়টা জনগণের গণরায়কে যখন পদদলিত করার চেষ্টা করা হয়, তখন রাজনৈতিক দলের দায়িত্ব তো জনগণের কাছে যাওয়া, জনগণকে এই বিষয়টার সাথে সম্পৃক্ত করা। এছাড়া তো ধরুন অন্য কোনো পথ আর খোলা থাকে না। মানে গণতান্ত্রিক পদ্ধতিতে পথ তো দুইটা, একদম মানে স্রেফ দুইটা পথ। আপনি আইদার পার্লামেন্টে গিয়ে টেবিলে আলাপ করবেন অথবা আপনি রাস্তায় যাবেন, এর বাইরে তো আর কোনো পথ নেই। দেখুন, টিআইবি যখন বলছে সরকারের উপরে আস্থা রাখা যাচ্ছে না, 2 মাস এখনো পূর্ণ হয়নি সরকারের, কিন্তু টিআইবি কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2 মাস পরে তারা বলেছিল যে সরকারের উপরে আস্থা রাখা যাচ্ছে না? একটি বৈপ্লবিক পরিবর্তনের পর নতুন বাংলাদেশের যাত্রাপথ কি তবে শুরুতেই হোঁচট খাচ্ছে? যে জুলাই সনদকে পরিবর্তনের মূল মন্ত্র বলা হয়েছিল, আজ সেই সনদের বাস্তবায়ন নিয়ে রাজপথ থেকে সংসদ সর্বত্র উত্তাপ। টিআইবি বলছে সরকারের উপর আস্থা রাখা কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং দুর্নীতি দমনের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো যখন পর্যালোচনার নামে ঝুলিয়ে রাখা হয়, তখন প্রশ্ন ওঠে, আমরা কি তবে সেই পুরনো পথেই হাঁটছি? অন্যদিকে বিশ্ব রাজনীতিতে ঘনিয়ে আসছে এক বড় ঝড়ের সংকেত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আলটিমেটামের সময় শেষ হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। বিশ্বজুড়ে চরম উৎকণ্ঠা। মধ্যপ্রাচ্য উত্তেজনা কোন দিকে মোড় নিচ্ছে সেখানেই নজর সবার। একদিকে দেশের অভ্যন্তরীণ শাসনতান্ত্রিক সংকট, অন্যদিকে বৈশ্বিক ভূ রাজনীতির তীব্র চাপ। বাংলাদেশ কি পারবে এই দ্বিমুখী চ্যালেঞ্জ সামলাতে? বৈশ্বিক পরিস্থিতি ও আমাদের রাজনীতি, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। শুভেচ্ছা। সেই সঙ্গে আরও আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মাহবুব আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমরা দেখছিলাম যে টিআইবি বলছে যে সরকারের উপর আস্থা রাখা কঠিন হয়ে পড়ছে। নাগরিক সমাজ যখন আসলে সরকারের উপর আস্থা রাখতে পারছে না, সরকার যা বলছে জুলাই সনদের ক্ষেত্রে, সেটি কি আসলে বাস্তবিকতার প্রতিফলন দেখা যাচ্ছে নাকি কথার সঙ্গে কাজের ফারাক বাড়ছে? ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, টিআইবি যখন বলছে সরকারের উপরে আস্থা রাখা যাচ্ছে না, 2 মাস এখনো পূর্ণ হয়নি সরকারের, কিন্তু টিআইবি কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2 মাস পরে তারা বলেছিল যে সরকারের উপরে আস্থা রাখা যাচ্ছে না? তখন যে অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে আমরা যে মব সন্ত্রাসে দেখলাম, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মাজার ভাঙা দেখলাম, আইন নিজের হাতে তুলে নেবার যে বিভিন্ন ধরনের পায়তারা দেখলাম, পায়তারা শুধু না, একেবারে চাক্ষুষ করলাম অর্থনৈতিক যে পরিস্থিতি আমরা দেখেছি পুরো সময়টা জুড়ে, যে দুঃশাসন, অপশাসন এবং নির্বিকারত্ব, নির্লিপ্ততা দেখেছি সরকারের। টিআইবি তখন কি বলেছে? টিআইবির যিনি প্রধান, তিনিই তো ছিলেন অর্থনৈতিক শ্বেতপত্রের প্রধান। তার প্রণীত সেই শ্বেতপত্র অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কি কি কাজ করেছিল? কাজেই এই যে সিভিল সোসাইটির নাম করে কিছু কিছু সংগঠন যখন সামনে চলে আসে, এবং সবসময়ই দেখবেন যে এক ধরনের বিরাজনীতিকরণ, এক ধরনের শৈথল্য যাতে রাজনীতিতে বিভিন্নভাবে আনা যায়, এবং প্রশ্ন তো অবশ্যই করতে হবে, প্রশ্ন করবেন না কেন? প্রশ্নই তো করতে হবে। ক্ষমতাসীনদের প্রশ্ন করার একটা অন্যতম কাজ সিভিল সোসাইটির। কিন্তু সিভিল সোসাইটির খুব গুণীজনেরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল। তারা কি কি করেছে 18 মাসে, টিআইবি কিন্তু তা বলেনি, তা বলছেও না। গণতান্ত্রিক সরকারের উপর কি নাগরিক সমাজের বাড়তি চাপ থাকে? গণতান্ত্রিক সরকারের উপরে বাড়তি প্রত্যাশা থাকে, মানুষের বাড়তি আগ্রহ থাকে, প্রত্যাশা, এটি স্বাভাবিক। এখন ধরুন বিএনপি যা করছে সেগুলোও কিন্তু সমর্থনযোগ্য নয়। যেই আপনি মানবাধিকার, বিচার বিভাগ, দুদক, গুম কমিশন, গুমের শিকার তো বিএনপি সবচেয়ে বেশি হয়েছে। তাহলে এই যে আপনার 113টি অধ্যাদেশ, যেগুলো অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে অধ্যাদেশের সরকারই ছিল, তারা প্রতি মাসে গড়ে 7টি করে অধ্যাদেশ পাশ করে 18 মাস ধরে এই কাণ্ড করেছে। কিন্তু বিএনপি যে অধ্যাদেশগুলো পাশ করলো, আপনি দেখুন 20টি তারা বাদ রাখলো, সেখানে 20টির মধ্যে 4টি তারা করবে না, 16টি
দেখা যাক, তারা সময় নিয়েছে, কিন্তু 30 দিন পরে অর্থাৎ এই 12 তারিখের পর কিন্তু অধ্যাদেশগুলো আপনি অকার্যকর হয়ে যাবে, অর্থাৎ আইন আর থাকবে না। এই 12 তারিখের পরে কিন্তু দেশে গুম বলে কিছু থাকবে না। তাহলে যেই গুমের তারা ছিল, শিকার ছিল, সেই গুমকেই কেন তারা অস্বীকার করবে? এখন বলা হচ্ছে এরকম যে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, অত্যন্ত সংবেদনশীল একটি ব্যাপার, এই জন্যে তড়িঘড়ি করা যাবে না, আর শাস্তি কম হয়ে গেছে, 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে, এটাকে যাবজ্জীবন করা দরকার ইত্যাদি, এই সমস্ত। আচ্ছা, আপনি যদি একটি গাছই না থাকে, সেই গাছে কিরকম ফল হলো, সেই ফলের জন্য আপনি বীজ দেবেন, সার দেবেন, নানান কিছু করবেন, আপনি গাছই কেটে ফেলতে চাচ্ছেন কেন? আপনি আইনটা এখন থাকতো, প্রয়োজনে তো আইনকে আরো কঠোর করা যেত সময় হলে। কাজেই এইটা কিন্তু বিএনপির যে যুক্তি দিচ্ছে সেটা যথেষ্ট গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না, বরং যে 2/3 আসন, এটার ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকও আছে। তো সেই ক্ষেত্রে তাদের তো অনেক শক্তি নিয়ে তারা সংসদে এসেছে, এত তড়িঘড়ি করে এই বিষয়গুলো আসলে একটু ভুল বার্তা দেয় মানুষের সামনে। যদিও আবারও বলি যে টিআইবি এখনই যেভাবে বলছে, তাহলে কিন্তু টিআইবির এই দাবিটি করা দরকার ছিল যে আওয়ামী লীগের দুঃশাসন সম্পর্কে আমরা সবাই অবগত, যে শ্বেতপত্র তৈরি করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থনৈতিক খাতে আওয়ামী লীগের সময় জুড়ে, তাহলে এই 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র কেন হবে না? সেই দাবি কেন সিভিল সোসাইটির পক্ষ থেকে উঠছে না? আমি আমার কাছে কিন্তু এটা বোধগম্য নয়। আপনি হাসপাতালে যেভাবে শিশু মারা যাচ্ছে, আপনি রাজশাহী মেডিকেল কলেজে 93-তে পৌঁছে গেছে আইসিইউর অভাবে শিশু মৃত্যু, আপনার হামের টিকার যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ স্বাস্থ্য খাত একেবারে নুজ্জ হয়ে গেছে, লন্ডভন্ড করে দিয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী সরকারের সংসদে বলেছেন যে সিরিঞ্জ কেনার টাকা নাই, আমার গছ ফিতা কেনার টাকা নাই। আওয়ামী লীগ যা রেখে গেছিল কিছুটা, সেটাও অন্তর্বর্তীকালীন সরকার ওই ভগ্নাংশ উজাড় করে দিয়ে চলে গেছে। তাহলে এই যে উজাড় হয়ে গেল, আজকে এই পরিস্থিতি হচ্ছে, শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তাহলে তার একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে না? অর্থনৈতিক কাজে আজকে ডলারের দাম শুনলাম 124 টাকায় পৌঁছে গেছে। অর্থাৎ এই যে দ্রুত গতিতে সবকিছু বেড়ে যাচ্ছে, আপনার লাগাম ধরে রাখার ক্ষেত্রে মানুষের জ্বালানি সংকটের অবস্থাকে দেখুন। যতই আপনি অস্বীকার করুক না কেন সরকার, জ্বালানি সংকট কোন জায়গায় নিয়ে দাঁড়া করাবে বাংলাদেশকে আমরা জানি না। আপনার ঈদ যাত্রায় আমরা সড়কের কি অবস্থা দেখলাম। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই নতুন সরকার, কিন্তু নতুন সরকার এসে কোন জায়গায় কাজটা শুরু করলো, সেই ক্ষেত্রে খাতোয়ারি শ্বেতপত্র করা দরকার। বৈশ্বিক পরিস্থিতির যে আপনি কথা বললেন, বৈশ্বিক পরিস্থিতি তো আমাদের দেশের সরকারের হাতে নয়, কিন্তু বৈশ্বিক পরিস্থিতির ভিত্তিতে যে বিশ্বজুড়ে যে অস্থিরতা, যুদ্ধের যে দামামা চলছে, সেইখানে আমাদের পদক্ষেপ কি হবে? আমাদের একটা বুদ্ধিদীপ্ত এবং কৌশলগত পদক্ষেপ দরকার। সেই ব্যাপারে কিন্তু কমিটি করা দরকার, অংশীজনদের সাথে আলোচনা করা দরকার। আমরা বিশ্বজুড়ে চরম উৎকণ্ঠা দেখছি, চরম উত্তেজনা দেখছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের উত্তেজনা। বাংলাদেশের রাজনীতিতে এই উত্তেজনা কতটা প্রভাব ফেলতে পারে? আমাদের বাংলাদেশের রাজনীতিতে ধরুন যে উত্তেজনা তো শুধু না, যুদ্ধ যে শুরু হয়ে গেছে, সেইটার প্রভাব বিশ্বের বিভিন্ন জায়গায় চলছে। আপনি মালয়েশিয়ার একটা উদাহরণ শুনুন, সেখানে জ্বালানি তেলের ক্ষেত্রে কি করা হয়েছে, আপনার ডিজিটাল কার্ড তৈরি করা হয়েছে, যে এনআইডি দিয়ে তারা নিতে পারবে যাদের ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি আছে, এবং তাদের একটা ডাটাবেস তৈরি হয়েছে, অর্থাৎ কেউ যাতে 2 বার নিতে না পারে। আমরা তো এরকম একটা পদ্ধতি করতে পারতাম। আমরা কোনো কিছু না করে কেউ এইখানে, কেউ ওইখানে, কেউ 7-8 জায়গা থেকে বিভিন্ন কিছু নিয়ে, এখানেও কিন্তু ব্যবসা বাণিজ্যের একটা ধান্দা শুরু হয়ে গেছে, যে সারাদিন এখান থেকে তেল নিয়ে বিভিন্নভাবেই করা। অর্থাৎ আমরা কিন্তু কোনো একটা কৌশল উদ্ভাবনের দিকে খুব বেশি যাচ্ছি না। আমরা চলছে, কোনো রকমে চলছে, আমরা সকাল থেকে 3টা পর্যন্ত তেলই দিচ্ছি না, মানুষ দাঁড়িয়ে আছে সকাল থেকে এই 7-8 ঘন্টা। তো এই জায়গাগুলোতে মানুষকে স্পষ্ট বার্তা দেওয়া দরকার যে আমরা একটা সিস্টেমের মধ্যে আসতে চাই, এবং সেই সিস্টেমে মানুষকে অভ্যস্ত করতে হবে। দীর্ঘদিন একটা সিস্টেমের বাইরে থাকতে থাকতে মানুষের কিন্তু আইন কানুনের মানার ক্ষেত্রে একটু অসহিষ্ণুতা চলে এসেছে। সেই ক্ষেত্রে অবশ্যই মানুষ মানবে না কেন? তো সেই ক্ষেত্রে সরকারকে ওই দায়িত্বটা নিতে হবে, এবং খাত ধরে ধরে যে এইটুকু আমার হাতে আছে ভাই, আমরা জানিয়ে রাখলাম, আগামীতে এই সমস্যা হতে পারে। তাহলে মানুষকে জানালে, কিন্তু মানুষকে যদি বলে দেওয়া হয়, যেরকম আমাদের অর্থমন্ত্রী বললেন 2 দিন আগে, জিনিসপত্রের দাম তো বাড়বেই,
এই ধরনের কথাবার্তা ডাইরেক্ট বললে কিন্তু মনে হয় যে তারা খুব বেশি, হয়তো তিনি ক্যাজুয়ালি বলেছেন কথাটা, কিন্তু ক্যাজুয়ালি বলার আগে কিন্তু এভাবে বলা দরকার ছিল যে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এমনি খারাপ করে গেছে গত 2 সরকার, তো সামনের যেটুকু সময় আছে আমরা সবাই মিলেই খারাপ অবস্থায় ভাগাভাগি করে চলবো, অথবা কিভাবে কি করা যায় আমরা আপনাদেরকে টাইম টু টাইম জানাবো, তাহলে কিন্তু মানুষ স্বস্তি পায়। আমার পাশে একজন শক্তিশালী এবং বুদ্ধিদীপ্ত মানুষ যদি থাকে আমি কিন্তু ভরসা করব, আর সেই মানুষ যদি নিজেই প্যানিকড হয়ে যায়, নিজেই যদি ভয় পেয়ে যায়, আমি কার উপরে ভরসা করব? কাজে সরকারের উপরে আমরা ভরসা রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ফরিদুল হক, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আবারও আমরা দেখলাম যে কর্মসূচি ডাক দিয়েছে 11 দলীয় ঐক্য। আবারও রাজপথে আমরা দেখছি যে রাজনীতি গড়ালো, সেই জায়গা থেকে জানতে চাই এটি কি সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল? জি, ধন্যবাদ আপনাকে। সরকারের উপরে চাপ সৃষ্টির আগে জনগণের কাছে যে কমিটমেন্ট, গণভোট জনগণ যেটা দিয়েছে, জনগণ যেটা চায়, যেভাবে বাস্তবায়ন করতে চায়, সেই বিষয়টা জনগণের গণরায়কে যখন পদদলিত করার চেষ্টা করা হয়, তখন রাজনৈতিক দলের দায়িত্ব তো জনগণের কাছে যাওয়া, জনগণকে এই বিষয়টার সাথে সম্পৃক্ত করা। এছাড়া তো ধরুন অন্য কোনো পথ আর খোলা থাকে না। মানে গণতান্ত্রিক পদ্ধতিতে পথ তো দুইটা, একদম মানে স্রেফ দুইটা পথ। আপনি আইদার পার্লামেন্টে গিয়ে টেবিলে আলাপ করবেন অথবা আপনি রাস্তায় যাবেন, এর বাইরে তো আর কোনো পথ নাই। বর্তমান যে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, বৈশ্বিক সংকটের কথা শুরুতেই বলছিলাম, এবং অভ্যন্তরীণ কিছু সংকট তো রয়েছে, অর্থনৈতিক বেহাল দশা, সেই সঙ্গে জ্বালানি সংকট, সবকিছু মিলিয়ে বিরোধী দলকে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করছে নাকি নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করার জন্য লড়ছে? দেখেন, আমাদের এখানে মানে নির্বাচন পরবর্তী সময়ে আমাদের সামনে দুইটা প্রধান কাজ। একটা কাজ হচ্ছে আপনি রেগুলার গভর্নমেন্ট চালাবেন, আর একটা কাজ হচ্ছে আপনার শাসন ব্যবস্থার পরিবর্তন করার জন্য যেই প্রক্রিয়াটা আমরা তৈরি করেছি, আমরা গত 1.5 বছরে সবাই মিলে, সেইটাকে আপনি ত্বরান্বিত করবেন, যাতে করে একটা নতুন শাসন ব্যবস্থায়, নতুন শাসন প্রক্রিয়ায় আপনি শুরু করতে পারেন। আমরা তো এখনো পুরনো শাসন প্রক্রিয়ার মধ্যে আছি, শাসন ব্যবস্থার কোথাও তো এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন হয়নি। যেমন ধরেন যে অধ্যাদেশগুলো বাতিল হলো কিংবা ল্যাপস হলো, এগুলো কিন্তু পুরো জুলাই চার্টারের অলমোস্ট 30-40%, মানে এগুলো খুব সিগনিফিকেন্ট জায়গা। যেমন বিচার বিভাগের আলাদা সচিবালয় হবে কিনা, এটা একটা খুব সিগনিফিকেন্ট কোশ্চেন গত 50 বছরের। তার মানে এইটাকে ল্যাপস করা হচ্ছে। এখন বিচার বিভাগটা আগের মতো থাকবে। আপনার ধরেন মানবাধিকার কমিশন, মানবাধিকার আপনার কেড়ে নেওয়া হবে, সেটাও একটা নখদন্তহীন বাঘ হিসেবে থাকবে। আপনার গুম, এই যে ভাই অলরেডি বলে দিয়েছেন যে গুম 12 তারিখের পরে গুম নামে আর কোনো জিনিস আপনার এখানে এক্সিস্ট করবে না। আপনার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার অলরেডি এই প্রক্রিয়া শুরু হয়েছে। মানে ওই ডিজিটাল নিরাপত্তা আইনের পরে, এই আইন বাতিল করার পরে যে আইন করা হয়েছিল, ওই আইনের দোহাই দিয়ে মানুষকে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আইনমন্ত্রী যেমনটা বলছেন যে আইনগুলোকে যুগোপযোগী করা হচ্ছে। আইনগুলোকে যুগোপযোগী করা, এগুলো আসলে আমি কি বলবো, এটা আসলে এক ধরনের মিথ্যাচার। মানে এটা অবশ্য মিথ্যাচার বলা যায় না, কারণ সংসদীয় ভাষা এখন আবার খেয়াল রাখতে হয়, মানে অসত্য। আইনগুলোকে যুগোপযোগী করা হচ্ছে। আমি আপনাকে একটা ফিগার দিই, 133টা অধ্যাদেশ, যার ভেতরে 98টা হুবহু পাস হচ্ছে, 15টা অধ্যাদেশ কিন্তু সংশোধন করা হচ্ছে, 4টা অধ্যাদেশ পার্লামেন্টে তোলা হচ্ছে রোহিত করার জন্য, যেটা হচ্ছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এর ভিতরে একটা, গুমের 2টা, এই বিচার বিভাগেরটাও আছে, গুমেরটাও আছে। বিচার বিভাগের 2টা, মানবাধিকারের একটা, এবং হচ্ছে একটা, গুমের একটা। গণভোটও রয়েছে না, গণভোটটা হচ্ছে এখন পর্যন্ত ল্যাপস করা হচ্ছে। বাকি যে 16টা, এই 16টা হচ্ছে ল্যাপস করা, মানে যদি এটা 12 তারিখের মধ্যে না তোলা হয় তাহলে এটা ল্যাপস হয়ে যাবে, মানে এটা অকার্যকর হয়ে যাবে। সরি, বিচার বিভাগেরটা ওর মধ্যে আছে, অকার্যকর হয়ে যাবে। তা এই যে 15টা আপনি সংশোধনী করছেন না, 15টা তো আপনি সংশোধন করছেন, তাহলে এই 15টার সাথে আরো 15টা আপনি সংশোধন কেন করতে পারছেন না? যুগোপযোগী করার, এরপরে যদি আরো যুগোপযোগী করা দরকার হয়, আপনি এটাকে প্রত্যেকটা আইনই তো সংশোধিত হয়, আপনি পরে সংশোধনই করেন। ধরেন এই বিচার বিভাগের যে আলাদা সচিবালয়, এই সচিবালয়ের পক্ষে অলরেডি জাজেস অ্যাসোসিয়েশন এবং হচ্ছে যে একটা বিসিএস, একটা জাজেস যে 24তম যে জুডিশিয়াল যে সার্ভিস যে ব্যাচটা, ওনারা কিন্তু আলাদা 2টা বিবৃতি দিয়েছেন। এবং এইটা যখন আপনি 12 তারিখের পরে, যেটা অলরেডি এস্টাবলিশ, যেটা অলরেডি ফাংশন করছে, যে বিচার বিভাগের যে সচিবালয়, এটা আর কাজ করবে না, কারণ আইনটাই থাকছে না। এখন কিভাবে তাহলে যুগোপযোগী করবে? মানে এই যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো আসলে অসত্য। এখন ব্যাপারটা হচ্ছে যে শাসন ব্যবস্থাকে পুরনো জায়গাতে রেখে, আরেকটা হচ্ছে যে আপনি এই যে রেগুলার যে সংকটগুলো, এটা আছে, কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশে আমরা যে জায়গায় বাংলাদেশকে দেখতে চাই কিংবা নিতে চাই,
অন্তত কথার কথা হলেও সবাই এই কথাটা বলে, বাংলাদেশে আমরা গণতন্ত্র চাই, বাকস্বাধীনতা চাই, মানবাধিকার চাই। আপনি গণতান্ত্রিক পথে না হেঁটে আবার পেছনে যাবেন, বাকস্বাধীনতা কেড়ে নেবেন, মানবাধিকার আপনি ইয়ে করবেন না, কি বলে যে রক্ষা করার জন্য কোনো রকম কোনো ব্যবস্থা নেবেন না। এই জায়গাটা রেখে অন্য কোনো সংকট বাংলাদেশের সমাধান করা সম্ভব না। এবং এইটাও আপনার দরকার, এটাও দরকার, মানে এটা না থাকলে এটা আসবে না। আপনি দেখেন কখনোই এই জিনিসগুলো প্রপারলি বাংলাদেশে ছিল না। তো একটা স্বৈরতান্ত্রিক কাঠামো যেখানে এক ব্যক্তির কাছে সকল ক্ষমতা, এখনো পার্লামেন্টে আর্টিকেল 70 আছে, যতক্ষণ পর্যন্ত সংবিধান সংশোধন সংস্কার যাই বলেন না হচ্ছে, আপনার বিচার বিভাগ এখনো ধরেন মনে করেন যে এটাকে একটু বের করার চেষ্টা করা হয়েছিল, এটাকে আবার রাষ্ট্রপতির মাধ্যমে ধরেন প্রধানমন্ত্রীর অধীনে নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে বারবার বলা হয়েছে প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হবে না। বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে একজন দলীয় ব্যক্তিকে বসানো হয়েছে, যিনি আবার ব্যবসায়ী। তো এই যে ইন্ডিকেশনটা তো কোনোভাবে ঠিক না। আরেকটা বড় ব্যাপার, আমাদের এইবারের কমিটমেন্টের ভিতরে অন্যতম বড় কমিটমেন্ট ছিল যে আমরা শাসন ব্যবস্থা পরিবর্তন করব। সেখানে বিএনপি অনেক আগে একটা 31 দফা দিয়েছে, তারপরে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে, এরপরে তারা নির্বাচনে ইশতেহার দিয়েছে। অলরেডি 3টা জায়গায়, এবং তারা কিন্তু বারবার বলছে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে আমরা জুলাই সনদের একেবারে দাড়ি কমা সেমিক্লোন সহ মানব। আমরা তো গণভোটের রায় চাচ্ছি, কারণ জুলাই সনদের পর অন্তত 4টা ধাপ আমরা পার হয়েছি। এখন আপনি যদি পেছনের ধাপ নিয়ে কথা বলতে থাকেন প্রতিদিন, তাহলে বাকিগুলো তো নাই হয়ে যায়। তা আমি যাই হোক, ওনাদের কথার মধ্যেই যদি আমি থাকি, জুলাই সনদের দফা 52 এইখানে স্পষ্টভাবে বলা আছে যে বিচার বিভাগের একটা আলাদা সচিবালয় হবে, যেখানে নোট অফ ডিসেন্ট ছাড়া বিএনপি কিন্তু স্বাক্ষর করেছে, তার মানে এটা তারা ভায়োলেট করছে। 31 দফাতে ওনারা বলছেন সাংবিধানিক সংস্কার কমিশন করবে ওনারা ক্ষমতায় আসলে, সেই কমিশন না করে ওনারা এখন একটা সংসদীয় কমিটি করছে, যেই কমিটি আসলে পঞ্চদশ সংশোধনীর আগে শেখ হাসিনা এরকম একটা কমিটি করছিল। তার মানে ইন্ডিকেশনটা হচ্ছে শেখ হাসিনা নিজের মতো করে যে সংসদীয় সংবিধানের যে সংশোধনগুলো করেছিল, বিএনপিও আবার ওইরকম নিজের মতো করে আরেকটা সংশোধনী আনতে চায়, আরেকটা পঞ্চদশ সংশোধনী আনতে চায় কিনা সেটার একটা স্বাভাবিকভাবে খুব সন্দেহ তৈরি হয়েছে। এখন বাংলাদেশ ধরেন আপনি যদি প্রতিদিন বলতে থাকেন যে জ্বালানির সমস্যা, যুদ্ধের সমস্যা, এটার সমস্যা, ওটার সমস্যা, আর এদিক থেকে একটা সংসদীয় কমিটি করে আবার যদি একটা পঞ্চদশ সংশোধনীর মতো একটা অষ্টদশ সংশোধনী বাংলাদেশে হয়, তারপরে গিয়ে আবার 10 বছর পরে আপনি মানুষের কাছে যে বলবেন যে না ওই সময় সংশোধনীটা হয়েছিল, এটা ভুল হয়েছে, এখন এটা বাতিল করতে হবে, আমরা আন্দোলন করি। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যেমনটি হুঁশিয়ারি দিয়েছেন যে সংস্কার থেকে পিছিয়ে গেলে 24-এর মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়া হবে। 24-এর গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের স্থিতিশীলতা ফিরেছে কি? আরেকটি গণঅভ্যুত্থানের জন্য বাংলাদেশ প্রস্তুত কি? এইটা তো বলা মুশকিল। এটা তো ধরেন মানে এটা অনেকগুলো মানে ইয়ে আছে। আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে 69 সালে একটা গণঅভ্যুত্থান হয়েছিল। 69 সাল গণঅভ্যুত্থানের পরে কি হলো? পাকিস্তানের সংবিধান বাতিল হয়ে গেল, আইয়ুব খান চলে গেল। তারপরে কি হলো? আমাদের একটা সংবিধান লাগবে। এই সংবিধানের জন্য একটা এলএফআর আন্ডারে হলো একটা নির্বাচন হলো, গণপরিষদ নির্বাচন। গণপরিষদের নির্বাচনের যে গণরায়, এই গণরায়কে যখন সামরিক শাসক এবং ধরেন ওইখানকার পলিটিশিয়ানরা এটাকে ষড়যন্ত্র করে ভেস্তে দেওয়ার চেষ্টা করলো, তখন কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হলো। 69-এর পরাধীন দেশের প্রেক্ষাপট বর্তমান স্বাধীন দেশের প্রেক্ষাপটের সাথে মিলে কি? না, পরাধীন দেশের প্রেক্ষাপট, পরাধীন আপনি কিভাবে বলেন? তখন পর্যন্ত এটা পরাধীন না, তখন পর্যন্ত এটা পাকিস্তান রাষ্ট্র। পাকিস্তান রাষ্ট্র তৈরি করার পেছনে আমাদের পূর্ব বাংলার মানুষের ভূমিকা আছে না? আমরা তো পাকিস্তান রাষ্ট্র চাইছি। কিন্তু ঘটনাটা 6 দফা থেকে শুরু করে আমরা স্বায়ত্তশাসন চাচ্ছি, আমরা তো স্বায়ত্তশাসন চাচ্ছি। তখন 6 দফার মধ্যে আমরা স্বায়ত্তশাসন তো আসলে একটা নতুন শাসন ব্যবস্থা। খেয়াল করেন, বারবারই কিন্তু আমরা শাসন ব্যবস্থা যখন নতুন চাচ্ছি তখনই আমরা ধাক্কা খাচ্ছি। তো শাসন ব্যবস্থা, নতুন শাসন ব্যবস্থা কিংবা একটা মোর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে দাবি, যে লড়াই, এই লড়াইটা এখনো সম্পন্ন হয় নাই। যতক্ষণ পর্যন্ত এটা সম্পন্ন না হবে, এই যে গণরায় আসলো, 70% মানুষ গণভোটে গণরায় দিয়ে আপনাকে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে বলেছে। এখন এইটাকে নিয়ে কোনো রকম কোনো কথা বলেনি। শপথ নেওয়ার দিন যে বললো যে আমরা এটা জানি না এটার ব্যাপারে কি। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। এই গণভোটে বিএনপি ভোট চেয়েছে, ইভেন প্রধানমন্ত্রী ভোট চেয়েছেন। ভোট চেয়ে তারা কি করছেন? মানুষকে বুঝিয়েছেন যে আমরা এটার পক্ষে আছি। তাতে মানুষকে বোঝানোর কারণে তাদের কি ভোট বাড়েনি? তারা যদি ওই সময় প্রকাশ্যে বলতো যে না আমরা সংবিধান সংস্কার পরিষদ মানি না, আমরা গণভোটে না ভোট চাই, তাহলে কি তাদের ভোট বাড়তো না কমতো বলে আপনারা কি মনে করেন? এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি তারা চাওয়ার পরও যদি তারা 2/3 মেজরিটি না পাইতো, তাহলে কি তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিত না? অবশ্যই নিত। কেন? কারণ তখন তো তারা একা একা সংবিধান সংশোধন করতে পারতো না। যেহেতু সংশোধন করার ক্ষমতাটা তাদের কাছে চলে এসেছে, তখন গিয়ে তারা বাকি সবাইকে ভুলে গেছে। গণভোট ভুলে গেছে, অন্যান্য রাজনৈতিক দল, সহযোগী শক্তি সবাইকে তারা ভুলে গেছে। ভুলে গিয়ে একদম নিজেদের মতো করে তারা নতুন করে একটা পঞ্চদশ সংশোধনী করতে চায় কিনা, এটা তো একটা দারুণ সন্দেহ তৈরি হয়েছে।
এখন আপনার কাছে কি, আপনি তো জনগণের কাছে, আমরা জনগণের কাছে গিয়েছি, আমরা গণভোটে হ্যাঁ ভোট চেয়েছি, জনগণ এটা পাশ করেছে। এখন এটাকে বাস্তবায়ন করার জন্য যখন তালবাহানা করা হবে, আপনার আবার জনগণের কাছে যাওয়া ছাড়া আর তো কোনো পথ নাই। পাশাপাশি এই যে সংকট, যে বৈশ্বিক সংকট সহ যে এই যে অর্থনীতির যে সংকট, বৈশ্বিক সংকটের বিষয়টাকে যদি আপনি আলাদাভাবে দেখেন, এখানে ধরেন করণীয় কি ছিল? এটা তো একটা ন্যাশনাল ক্রাইসিস। যে কোনো ন্যাশনাল ক্রাইসিস একটা গণতান্ত্রিক সরকারের কাজ কি? কাজ হচ্ছে সেটাকে ন্যাশনাল ক্রাইসিস হিসেবে অ্যাকসেপ্ট করা এবং সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসা, প্রয়োজনে একটা ন্যাশনাল কাউন্সিল তৈরি করা, যে আচ্ছা এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, আসেন আমরা সবাই মিলে এটা ঠিক করি। সরকারের পক্ষ থেকে এরকম কোনো উদ্যোগ দেখা গেছে? আমরা কিন্তু দেখিনি। ইভেন আপনি লাগাতারভাবে খেয়াল করে দেখেন, লাগাতারভাবে একদিকে ধরেন বিরাট গাড়ির লাইন পেট্রোল পাম্পগুলোর সামনে, সরকার লাগাতারভাবে বলতেছে জ্বালানির কোনো সংকট নেই। তাহলে জ্বালানি যাচ্ছে কোথায়? এই যে ডিনায়াল, এই যে ধরেন চেয়ারে বসলেই ধরেন মনে করেন সব কিছু ঠিক আছে, আলি জোয়েল বলা, আবার হঠাৎ করে এসে 2 দিন আগে অর্থমন্ত্রী বলেছে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তাতে করে কি ব্যবসায়ীদেরকে এক ধরনের সিগন্যাল দেওয়া যে তোমরা দাম বাড়াও, আমরা কিন্তু বলে দিছি। আবার বেসরকারি খাতের ব্যবসায়ীদেরকে নিয়ে প্রধানমন্ত্রী মিটিং করতেছেন, শোনা গেল যে একটা বেসরকারি খাত কি যেন একটা পরামর্শ কমিটি করা হয়েছে ব্যবসায়ীদেরকে নিয়ে, পরে আবার বলা হচ্ছে কমিটি করা হয়নি। খেয়াল করেন, রাজনীতি এবং অর্থনীতি, একটা মুক্তবাজার অর্থনীতির মধ্যে আপনি আছেন, রাজনীতি এবং অর্থনীতি আলাদা রাখতে হবে। যখন আপনি ব্যবসায়ীদেরকে নিয়ে, গুটি কয়েক ব্যবসায়ীকে নিয়ে আপনি আলাদা করে বসেন, তখন পুরো বিজনেস ইন্ডাস্ট্রি, পুরো অর্থনীতিটা ওই গুটি কয়েকের হাতে মনোপলি হয়ে যাওয়ার কিংবা সিন্ডিকেট হয়ে যাওয়ার একটা দারুণ ঝুঁকি তৈরি হয়। রাষ্ট্রের কাজ কি? প্রধানমন্ত্রী কিংবা রাজনীতির কাজ কি? কাজ হচ্ছে গিয়ে সবাই মুক্তবাজার অর্থনীতিতে সবাই প্রতিযোগিতা করবে, সবাই ব্যবসা করবে। যদি কোনো বড় মাছ ছোট মাছকে খেয়ে যেতে চায়, রাষ্ট্র এখানে রেগুলেটরি বডি হিসেবে কাজ করবে। কিন্তু রাষ্ট্র যদি প্রতিনিয়ত বড় মাছকে নিয়ে চলতে থাকে এবং বড় মাছকে ফুয়েলিং করতে থাকে, তাহলে তো আর কোনো ছোট মাছ থাকবে না, কোনো প্রতিযোগিতা থাকবে না। আমূল পরিবর্তন সম্ভব কিনা, যেহেতু আমাদের আষ্টেপৃষ্ঠে ফ্যাসিবাদী ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলেছে, সে সঙ্গে আপনারা বলছেন গণভোটের রায় না মানলে সরকার অবৈধ। যে সরকার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, সরকার গঠন করেছে, সেই সরকারের বৈধতা কি আসলে গণভোটের রায়ের সঙ্গে সম্পর্কিত কিনা? সরকার দুটো ভোট চেয়েছে। রেখে যাচ্ছে, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ফরিদুল হক, যে আলোচনায় আমরা ছিলাম, গণভোটের রায় না মানলে সরকার অবৈধ, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভাই। একটু জানতে চাই যে সরকার ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে জন রায় নিয়ে সরকার গঠন করেছে, সেখানে গণভোটের রায়ের সাথে সরকারের বৈধতা কি সম্পর্কিত? অবশ্যই সম্পর্কিত। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সরকার মানে সংসদ নির্বাচন, এই নির্বাচনটা তো একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচন। এটা তো ধরেন তথাকথিত ধারাবাহিক নির্বাচন নয়। আপনার একটা গণ অভ্যুত্থানের পরে আপনার রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করবেন, সেই সংস্কার করার জন্য আপনি যে আয়োজন করছেন, সেই আয়োজনের নির্বাচন এটা তো সাধারণ একটা নির্বাচন নয়। এই নির্বাচনে একই সাথে আপনাকে 2টা ডিউটি পালন করতে হবে। সেটা হচ্ছে যে আপনি রেগুলার সরকার তো আপনি চালাবেনই, যে যারা সরকার, পাশাপাশি আপনি শাসন ব্যবস্থার পরিবর্তন করার জন্য যে সংস্কার করা দরকার সেটা করবেন। কিন্তু তর্কের খাতিরে যদি ধরে নিই যে সরকার গণভোটের রায় মেনে নিল না, আপনারা যে বলছেন যে সরকার তখন অবৈধ, সেটা কি আসলে আইনি কাঠামোয় পড়বে নাকি নৈতিকভাবে? আপনি ধরেন এই মানে 3রা আগস্ট 2024 থেকে এরপরে যা কিছু হয়েছে, এখানে কি প্রাধান্য পেয়েছে? মানে 3রা আগস্টে যখন আমরা এক আঙ্গুল দেখিয়ে এক দফা ঘোষণা করছি, এটা কি কোনো আইনি কাঠামোর মধ্যে ছিল? এটা তো আইনি কাঠামো না। আইনি কাঠামোর উপরে আর একটা জিনিস থাকে, মানে এইখানে ধরেন অনেক পুরনো যারা হচ্ছে যে ধরেন কি বলে যে রাষ্ট্র এবং আইন নিয়ে যে সমস্ত তাত্ত্বিকরা কথা বলে গেছেন, 2 ধরনের সুপ্রিমেসি কিংবা ধরেন সভরেন্টি আছে। এক ধরনের সভরেন্টি বলা হচ্ছে লিগ্যাল সভরেন্টি, আরেকটা সভরেন্টি হচ্ছে গিয়া পিপলস অথবা পলিটিক্যাল সভরেন্টি। লিগ্যাল সভরেন্টি এবং পলিটিক্যাল সভরেন্টি হাত ধরাধরি করে চলে যতক্ষণ পর্যন্ত লিগ্যাল সভরেন্টি পলিটিক্যাল সভরেন্টির উপরে না ওঠে। যখন উপরে উঠে যায়, যেমন ধরেন আপনাকে আমি একটা উদাহরণ দিই, যেদিন প্রথম আবু সাইদের বুকে গুলি চালানো হলো, ওই সময় লিগ্যাল সভরেন্টি বাংলাদেশে একদম কমপ্লিটলি ফল ডাউন করলো, কমপ্লিট ফল ডাউন। তখন থেকে পিপলস সভরেন্টিতে বাংলাদেশ চলছে, খেয়াল করেন। কিংবা ধরেন আপনি যদি 71-এর ঘটনা, 71-এর আমরা উদাহরণ দেই, 25শে মার্চ রাত্রে যখন ক্র্যাকডাউন হইলো, এরপরে তো আর কোনো লিগ্যাল সভরেন্টি ওখানে ফাংশন করে না, পুরোপুরি পলিটিক্যাল সভরেন্টি। তো এই যে ধরেন আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র দেওয়া হচ্ছে 25শে মার্চের এবং এর আগের যে সমস্ত উদাহরণ দিয়ে, সেখানে জায়গাটা কি? পিপলস সভরেন্টি। তো এই জায়গাটাই হচ্ছে যে এই পিপলস সভরেন্টির মধ্যে যেটা হয়, যখন লিগ্যাল সভরেন্টি ফল করে, পিপলস সভরেন্টি যখন প্রধান হয়ে যায়,
তখন পুরনো যে লিগ্যাল কাঠামো, সেই কাঠামোর যেই অংশটুকুর সাথে আপনি পলিটিক্যাল সভরেন্টি ম্যাচ করে ততটুকু, মানে লিগ্যাল সভরেন্টি পলিটিক্যাল সভরেন্টির সাথে ম্যাচ করে ততটুকু বৈধ, বাকিটা অবৈধ। যেমন ধরেন 7ই জানুয়ারি নির্বাচন তো লিগেলি বৈধ, খেয়াল করেন, সাংবিধানিকভাবে বৈধ, কিন্তু ওই নির্বাচনটা তো পিপলস এসে বাতিল করে দিচ্ছে। তার মানে ওই নির্বাচনটা পিপল সভরেন্টির জায়গা থেকে আবার অবৈধ। তো এই জায়গা থেকে আপনার এখানে দুইটাই আপনার কি বলে যে দুইটা সভরেন্টিকে নিয়ে তারপরে নতুন বাংলাদেশে নিয়ে যেতে হবে। তো জনগণ তো আপনাকে দুইটা রায় দিয়েছে, আপনি একটা মানছেন আর একটা মানছেন না, তাহলে তো আলটিমেটলি তো আপনি অন্তত আইনের ভাষা হইলেও তো ধরেন 0.5% অবৈধ। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে জনগণ যে আপনাকে পিপল সভরেন্টি দিয়েছে গণভোটের মাধ্যমে, এটা হচ্ছে জনগণের সর্বোচ্চ পাওয়ার। কারণ এখানে আপনাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়েছে, একটা সংবিধানকে পুনর্গঠন করা কিংবা সংস্কার করার সে সভরেন্টি আপনাকে দিয়েছে। ওইটা যখন আপনাকে দিয়েছে, আপনি যখন ওটা মানছেন না, তখন তো আপনি অবৈধ। ওই জনগণের পয়েন্ট অফ ভিউ থেকে তো আপনি, পিপল সভরেন্টির পয়েন্ট অফ ভিউ থেকে আপনি অবৈধ। এখন পুরনো লিগ্যাল কাঠামো দিয়ে যদি আপনি দেখেন, তাহলে তো সেক্ষেত্রে তর্ক আসবে 7ই জানুয়ারি নির্বাচন বৈধ এবং শেখ হাসিনা পদত্যাগ করেনি, তার কোনো পদত্যাগপত্র নাই। এবং ওই কাঠামো থেকে যদি আপনি দাঁড়িয়ে দেখেন, গণ অভ্যুত্থান সহ, গণ অভ্যুত্থানের পরে যা হয়েছে, গণ অভ্যুত্থান, এরপর অন্তর্বর্তীকালীন সরকার, সংস্কার কমিশনগুলো, ঐক্যমত কমিশন, জুলাই চার্টার আপনি কোন লিগ্যাল ইয়েতে করছেন? এরপরে আপনার ধরেন গণভোট আদেশ কিংবা জুলাই আদেশ, এরপরে গণভোট অধ্যাদেশ, গণভোট ইভেন গণভোট কি বলে যে আয়োজন এবং নির্বাচন আয়োজন। কারণ নির্বাচন কমিশন আপনি কোত্থেকে গঠন করতেছেন? এই পুরো জায়গাটাই তো আসলে লিগ্যাল জায়গা থেকে অবৈধ হয়ে যাবে। তাহলে কি সরকার অবৈধ যেমনটি এনসিপি দাবি করছে? জি দেখুন, এখানে আসলে ব্যাপারটা একটু অন্যভাবে দেখতে হবে। কারণ ওনারা 7ই জানুয়ারি নির্বাচনের কথা বলছে, কিন্তু তার আগের দুটি নির্বাচন কি বৈধ ছিল? ওই আমির নির্বাচন তো 7ই জানুয়ারি হলো, এর আগে রাতের বেলা নির্বাচন 18 সালে হলো, তার আগে 14 সালে নির্বাচন হলো, একপাক্ষিক নির্বাচন, তিনটা নির্বাচনই তো অবৈধ ছিল। আর এই সংবিধানে কি লেখা ছিল যে রাতের বেলায় ভোট করা যাবে বা একা একা ভোট করা যাবে, পুতুল বিরোধী দল বানানো যাবে জাতীয় পার্টিকে? তো আওয়ামী লীগ তো এগুলো সবকিছুই করেছে। কাজেই সংবিধানে লেখা থাকে না বেআইনি কাজগুলো। 80 দশকে যে এরশাদ 10 বছর সেনা শাসন চালালেন, সেটা কোন সংবিধানে লেখা ছিল? 1/11 যখন হলো, বিরাজনীতিকরণ করার এত যে প্রাণপণ চেষ্টা করা হলো, এটা কোন সংবিধানে লেখা ছিল? ওই বিরাজনীতিকরণের ধারারই আরেকটা পর্যায় হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাণ্ড কারখানা। অন্তর্বর্তীকালীন সরকারের এই যে আপনি দেখুন জুলাই সনদ, এর যেমন কিছু ভালো দিক আছে, এই গুম সনদ, কি বলে আপনার দুদক, তারপরে মানবাধিকার কমিশন, আইনের বিষয়গুলো, আপনার বিচার বিভাগের, এগুলো তো অবশ্যই সকলেই চায়। এবং এটা শুধুমাত্র এই জুলাইতে চায় নাই, এটা বহুদিন ধরে চাওয়া হচ্ছে। আওয়ামী লীগের পুরো 15 বছর ধরে মানুষ এটা চেয়েছে, চাইতে তারপরে তারা সবাই মিলে রাস্তায় নেমেছে। এই 3 আগস্ট এক দফা দেখানোর পরে মানুষ এটা চায় নাই, এটা সব সময় চেয়ে আসছে। এখন আপনি বলুন যে এই সরকারের দুর্বলতার কথা কেন আমি বলছি কারণ এই যে জুলাই সনদে একটা বই আছে না, আপনি বইটা একটু পড়ে দেখবেন, ভূমিকাতে মুক্তিযুদ্ধ হচ্ছে 30টি শব্দ, এক লাইন, তাও হানাদার বাহিনী, পাকিস্তান শব্দটি নাই। এবং এত বড় একটা মুক্তিযুদ্ধ, তার চাইতে বড় হয়ে দাঁড়িয়েছে 24-এর আন্দোলন। শেখ হাসিনা যে হেলিকপ্টার থেকে মানুষ মেরেছেন, এই করেছেন সেই করেছেন, সেটা এত বড় 500 শব্দ লেখা। অর্থাৎ এই যে শুরু হলো মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা, সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো। এবং এর সাথে সাথে আপনি দেখুন যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে বিতর্কগুলো শুরু হলো, আপনি এই যে সালাউদ্দিন আহমেদ কদিন আগে, এই 2 দিন আগে যে সংসদে বললেন যে পরাজয়ের দলিল এটা, এই জন্য জামাতের 72-এর সংবিধানের দিকে এত তাদের অনীহায়, সেখানে কিন্তু বেশ কয়েকটি ধারাবাহিক বলেছেন, মুক্তিযুদ্ধের কথা বলেছেন, বিজয়গাথার কথা বলেছেন, এই যুদ্ধাপরাধের কথা বলেছেন, জামাতের আচরণের কথা বলেছেন, জিয়াউর রহমানের ঘোষণার কথা বলেছেন। খালি একটি কথা বলেন নাই, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধটা হয়েছিল, এবং 7ই মার্চের যে ঘোষণার কথাও তারা বলেন নাই, সেটা অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়েছে। আপনি মুক্তিযুদ্ধের যে ঘোষক স্বয়ং জিয়াউর রহমানের লেখা একটি নিবন্ধ আছে, একটি জাতির জন্ম, 1972 সালের 16ই ডিসেম্বর দৈনিক বাংলায় প্রথম প্রকাশিত হয়। সেইখানে তিনি স্পষ্ট লিখেছেন যে আমরা যখন পশ্চিম পাকিস্তানে ট্রেনিংয়ে যাই, তখন আমাদেরকে ভারতীয় দালাল বলা হতো। আমাদের এই দেখেন ভারতীয় দালাল, ভারতীয় যে দালাল, এই শব্দটা কিন্তু আবার আপনি শুনেছেন, জিয়াউর রহমানই বলতেছেন যে তাদেরকে ভারতীয় দালাল বলা হতো কারণ তারা বঙ্গবন্ধুকে নেতা মানেন।
বঙ্গবন্ধু জাতির পিতা, এইভাবে তিনি লিখেছেন এবং বলেছেন 7ই মার্চে তার সরাসরি সিগন্যালে আমরা মুক্তিযুদ্ধের পরিকল্পনা চূড়ান্ত করি। 7ই মার্চের বক্তব্য সম্পর্কে স্বয়ং জিয়াউর রহমান যখন এই কথা বলছেন, তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাসবেত্তা, দ্রোণাচার্য, তারপরে নানান রকম যে সমস্ত উপদেষ্টারা আছে, তারা মিলে বের করলেন যা না, বঙ্গবন্ধু হচ্ছেন একটা বিরাট শোষক, তিনি 72 থেকে 75 পর্যন্ত মানুষ মেরে ভর্তা বানিয়ে ফেলেছেন। এই জন্য এই সমস্ত অনেকেই তরুণ ছেলেদের মুখে আমরা শুনতে পাই 15ই আগস্ট 1975 সালের হত্যাকাণ্ড নাকি খুব ঠিক আছে। কাজে এই সমস্ত কথাবার্তা বলাগুলো, একটা শিশু হত্যা এবং সেই শিশুর সাথে আরো 22 জন যারা অরাজনৈতিক, তাদেরকে এইভাবে রাজনীতি হলেই কি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডটা কি সঠিক হয়েছে? এবং আপনি দেখুন যেভাবে সপরিবারে হত্যা এবং এই নানান বয়সী মানুষের এই হত্যা, সেটাকেও বিভিন্নভাবে জায়েজ করার চেষ্টা করা হয়। তার মানে কি আমাদের যে পাকিস্তান বিরোধী যে একটি মানসিকতা এখানে তৈরি হয় এবং সেটা একটি অসাম্প্রদায়িক মানসিকতা, এবং পাকিস্তান এবং ভারত দুই দেশের বিপরীতে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল, বঙ্গবন্ধু কিন্তু আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি নয়, দলীয় সম্পত্তি নয়, সেটা জিয়াউর রহমানের কথাতেই প্রমাণিত হয়। কিন্তু তারপরে কিন্তু আমরা যে অশ্রদ্ধার রাজনীতিটা দেখেছি বিভিন্ন সময়, আমরা ফ্রিডম পার্টির উত্থানের কথা জানি, তারাও কিন্তু সংসদে গিয়েছিল। কাজে সংসদে যাওয়াই কিন্তু শেষ কথা নয়, আপনাকে সেটাকে ধরে রাখতে হবে। আপনি যখন আজকে রাজনীতিতে এই রকম বিভাজন নিয়ে আসতেছেন, ওই ইতিহাস, ঐতিহ্য, পরম্পরা মানছেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ইতিহাসের বাক কি বদলায় কিনা আপনি নিশ্চয়ই অবগত আছেন। জুলাই আন্দোলনের ট্রফি লন্ডনে গিয়ে বিএনপিকে দিয়ে আসেন অধ্যাপক ইউনূস, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেছেন। আমি এ বিষয়ে আপনার মন্তব্য নিতে চাইব বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব আজিজ, আপনি তুলে ধরছিলেন ক্ষমতার পালাবদলে কিভাবে ইতিহাসের বাক বদলায়। নিশ্চয়ই আপনি অবগত আছেন জুলাই আন্দোলনের ট্রফি লন্ডনে গিয়ে বিএনপিকে দিয়ে আসেন অধ্যাপক ইউনূস, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে, কোন ট্রফি করেছে, কোন ইতিহাস তৈরি করেছে, কি করেছে, এটা তাদের নানান রকম উদ্দেশ্য, বিলাস ইত্যাদি আছে বা ছিল, এগুলো নিয়ে আসলে আমাদের গবেষণার চাইতে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক যে উদ্দেশ্যটা আমরা দেখেছি তাদের, সেটা একদম স্পষ্ট যে একটা সাম্প্রদায়িক শক্তিকে তারা উস্কানি দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, এবং একটা বিভাজনের রাজনীতি, যেটা এর আগেও আওয়ামী লীগ চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে গেলেই বলা হয়েছে যে বিএনপি জামাত রাজাকার, তাদের বিরুদ্ধে রাজাকার, এবং সেটাই তো আমরা 16ই জুলাইতে দেখলাম, যখন তৎকালীন প্রধানমন্ত্রী বললেন যে সব রাজাকার, এই ছেলেমেয়েরা রাজাকার, এবং তখনই কিন্তু তুমি কে আমি কে রাজাকার বলে বিরাট একটা মিছিল বেরিয়ে আসলো, বিস্ফোরণ হলো। তো এই যে ট্যাগের রাজনীতি, বিভাজনের রাজনীতি, সেটা কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও করেছে। তারা তাদের সকল কৃতিত্ব নেতাকর্মীদের, নিজেদের নেতাকর্মীদের মধ্যে ভাগ করে নিতে চেয়েছে মুক্তিযুদ্ধের। এটা যেমন অন্যায়, ঠিক একইভাবে তার মানে যে বঙ্গবন্ধুর কৃতিত্বকে কিন্তু বাদ দেওয়া যাবে না। আওয়ামী লীগ একটা অন্যায় কাজ করেছে বলে বঙ্গবন্ধুর কৃতিত্ব নষ্ট হয়ে গেছে, 32 নম্বরকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলতে হবে, এটাই একটা অত্যন্ত বড় রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, এবং এটা মানুষ ভালোভাবে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। আজকে আমরা দেখি যে আইন উপদেষ্টা, তৎকালীন আইন উপদেষ্টা বলছেন এটা একেবারে ঠিক কাজ হয়নি। তো ঠিক কাজ হয়নি, সরকারে বসে আপনারা করেছেনটা কি? আপনারা কোন কার্যকর পদক্ষেপ নিয়েছেন? এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, আমরা জানতাম না। প্রত্যেক উপদেষ্টা মুখ মুছে না করছেন আমরা কিছু জানতাম না। তাহলে ডক্টর ইউনূস একা একা সবকিছু করেছেন? কাজে এই যে জায়গাগুলো দেখুন, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে রাজনৈতিক চালগুলো। তারপরে আপনি এই যে আওয়ামী লীগের যে অংশগ্রহণ হবে কি করে রাজনীতিতে, এই ব্যাপারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংসদে এক ব্যাপারে কিন্তু বিরোধী দল এবং সরকারি দল মিল হয়ে গেছে। অন্যান্য অধ্যাদেশ নিয়ে নানান আপত্তি থাকলেও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের যেই অধ্যাদেশটি করেছিল অন্তর্বর্তী, সেটা কিন্তু বিএনপি আইনে পরিণত করলো, এবং সেই ব্যাপারে জামাত কোনো কথা বলছে না, বিরোধীরা কোনো কথা বলছে না। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা একমত। এখন রাজনৈতিক দল সে যেই হোক না কেন, এমনকি জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছে সেটাও যেমন ঠিক হয়নি, এখন যে ব্যাপারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে এটাও ঠিক হচ্ছে না। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তাল মাটিতে পড়লে ধপ করে শব্দ হলো, অথবা ধপ করে পড়লে তাল, একই কথা। অর্থাৎ সংবিধান ঠিক মতো কার্যকর হচ্ছে কিনা সেটাই আসল কথা, ভিতরে কি কি লেখা আছে না আছে এরকম উনি একটা রেটরিক দিয়ে বুঝিয়েছেন। আসলে তাল এমনিতে পড়ে না,
পাকলে পরে আপনি কিলিয়ে পাকানো যায় না তাল। এখন আপনারা যেভাবে গণতন্ত্রকে কিলিয়ে পাকাচ্ছেন, অর্থাৎ নিজেদের মত চাপিয়ে দিচ্ছেন, সেভাবে হয় না। আপনাকে জনগণকে, যেটা বিএনপি বলেছিল যখন নিষিদ্ধ করে অন্তর্বর্তী, যে আমরা রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের পক্ষে নয়, এটা মানুষ ঠিক করবে, জনগণ ঠিক করবে। তা জনগণকে আপনারা ঠিক করতে দিলেন না নিজেরাই করলেন? আপনি জাতীয় পার্টিকে আপনি সংলাপে আলোচনায় অংশগ্রহণ করতে দিলেন না, আবার তাকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেন। আপনার পুরো জাতি তো জাতীয় পার্টিকে লাল কার্ড দেখিয়ে দিল নির্বাচনে। আওয়ামী লীগকেও দিত, কিন্তু আওয়ামী লীগ এত ভয় কেন? তাকে আপনারা নির্বাচনের বাইরে রেখে আপনারা নিজেদের সুবিধা মতো একটা বন্দোবস্ত করার চেষ্টা করলেন। সেইটা অন্তর্বর্তীকালীন সরকার কখনো এই পক্ষে, কখনো ওই পক্ষে, কখনো কিছুটা করে, কখনো নিজেদের একটি রাজনৈতিক দল তৈরি করে বিভিন্নভাবে চেষ্টা চরিত্র করে যতটুকু পেরেছে করে গেছে। কিন্তু বাংলাদেশের জনগণ অবশ্যই তাদের রায় কিন্তু দিয়েছে, ভোটের মাধ্যমেই দিয়েছে, এবং সেইখানেই 2/3 ভোট পাওয়াতে আমরা একটা খুব বড় ধরনের ঝুঁকি থেকে সরে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি। ফরিদুল হক, দেশের আন্দোলন সংগ্রামে বিএনপিকে বিজয়ী দল হিসেবে তুলে ধরলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন 1971, 1990 এবং 2024 তিনটি আন্দোলনের ট্রফি বিএনপির ঘরে। এর মধ্যে 2024 সালের জুলাই আন্দোলনের ট্রফি লন্ডনে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিয়েছিল অধ্যাপক ডক্টর ইউনূস। জানতে চাই যে বিএনপি যেহেতু সাংবিধানিক প্রক্রিয়ার কথা বলে, এটা কি সাংবিধানিক প্রক্রিয়ার অংশ নাকি রাজনৈতিক সমঝোতা? না, প্রথমত হচ্ছে যে আমি ওনার এই বক্তব্যের জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে আমাদের অনেক কাজকে সহজ করে দিয়েছেন, এবং আমাদের অনেক কথা যেটা বিএনপির পক্ষ থেকে বারবার এটাকে অপোজ করা হয়েছে, কখনো কখনো হাসি তামাশা করা হয়েছে, সেটাকে উনি সত্য প্রমাণ করে দিয়েছেন। এটা আমাদের জন্য খুব সুবিধা হয়েছে। আপনার একটু মনে থাকার কথা যে জুনের লন্ডন বৈঠক, মানে বিখ্যাত লন্ডন বৈঠকের আগে মে মাসের শেষের দিকে বিএনপির পক্ষ থেকে খলিলুর রহমানের পদত্যাগ দাবি করা হয়েছিল, এবং লন্ডন বৈঠকের পরে আবার বিএনপি বলল যে না, আপাতত আমরা সরকারকে সহযোগিতা করব। এরপরে কখনো আর তারা সরকারের কোনো বিষয়ে কোনো রকম উচ্চবাচ্য করেনি সরকারকে সহযোগিতার টাইপের কথার পরে। এবং পরে আমরা দেখলাম যে একমাত্র ব্যক্তি যিনি 17 ফেব্রুয়ারি গাড়িতে পতাকা লাগিয়ে ঢুকলেন এবং গাড়িতে পতাকা লাগিয়ে, উনি কিন্তু ওই দিন একমাত্র ব্যক্তি। ওনার গাড়িতে ঢোকার সময় পতাকা ছিল, বেরোনোর সময় পতাকা ছিল, কারণ উনি যখন ঢুকছেন তখন উনি মন্ত্রী, এবং যখন বেরোচ্ছেন তখন শপথ নিয়ে উনি মন্ত্রী। সো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ঘটনা। অথচ আমাদের উপরে লাগাতারভাবে ব্লেম দেওয়া হয়েছে, আমাদেরকে একেবারে ধরেন তুলোধুনো করে ফেলা হয়েছে মিডিয়াতে, টকশোতে, ফেসবুকে। আমরা হচ্ছে কিংস পার্টি, সরকার আমাদেরকে চালায়, সরকার আমাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে একদম লাগাতারভাবে। হোয়ারেজ বিএনপি নিজে একটা কিংস পার্টি, এবং তারা হচ্ছে গিয়ে ধরেন ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা দল, তাদেরকে আপনার ধরেন ডিজিএফআই তৈরি করছে, ডিজিএফআই তৈরি করা হয় তখন হচ্ছে গিয়ে বিএনপিকে গঠন করার জন্য, এবং তারা এখন এসে ধরেন আমাদেরকে এই কথাগুলো বলায়। সংকটটা যেটা, সেটা হচ্ছে যে এই কথাটার মধ্যে আরেকটা জিনিস আছে, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। একই ধরনের আওয়ামী লীগের মতো কথা, আওয়ামী লীগের সব কাজ আওয়ামী লীগ করেছে, এবং সেটা 50 বছর পরে কিংবা 40 বছর পরে আসলো যে বাংলাদেশের স্বাধীনতা আসলে শেখ মুজিবুর রহমান করছে, আর কেউ কিছু করে নাই। এই যে ব্যাপারটা একদম ধরেন জিয়া রহমান সহ সবাইকে নাই করে দেওয়া, বিএনপি আসলে এটা শুরু করতেছে যে সব কিছু তারা করছে, আর কেউ নাই, বাংলাদেশের জনগণ তো নয়, অন্য কেউই নাই। এই যে জায়গাটা না, এটা আসলে কর্তৃত্ববাদের শুরুর দিকে এই ধরনের কথাগুলো বলে। কর্তৃত্ববাদের শুরুর লড়াই তো আমরা মোটামুটি সব রাজনৈতিক দলের মাঝেই দেখি। হ্যাঁ, লড়াই সব রাজনৈতিক দলের মধ্যে আছে, কিন্তু আপনাকে এটাও স্বীকার করতে হবে যে এই যে আপনাদের যে ধরেন কি বলে যে টেন্ডেন্সি, এই যে কর্তৃত্ববাদী হয়ে ওঠার সুযোগ পেলেই যে ধরেন কর্তৃত্ববাদী হয়ে ওঠার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির কারণেই মানুষ আপনাদের পক্ষে আসেনি। তো গত 17 বছর মানুষ আপনাদের পক্ষে একবারও আসেনি, আপনি একটা নির্বাচনও ঠেকাতে পারেন নাই, একবারও আপনার পাশে মানুষ এসে দাঁড়ায়নি। কয়েকজন অখ্যাত ছাত্রকে এই দায়িত্ব জীবনের ঝুঁকি নিতে হয়েছে, এবং বেশ হাজারের উপরে ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার পঙ্গু, আহত, অন্ধ হতে হয়েছে, তারপরে গিয়ে এই ফ্যাসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি। তার মানে কি? তার মানে হচ্ছে আপনাদের ওখানে ব্যর্থতা আছে। এখন প্রবলেম হচ্ছে কি, যখনই ক্ষমতাটা পায় ব্যর্থতাটা আর কেউ দেখতে চায় না। আরেকটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশে একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ভাই বলছেন, আমি ওনাকে মানে এই খুব ঠান্ডা মাথায় আপনাকে ভাবতে বলবো, বাংলাদেশের 2/3 দেমাগ, এটা বাংলাদেশের জন্য ভয়াবহ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ। যতবার 2/3 এখানে এসেছে ততবার এখানে একটা করে ভয়াবহ ঘটনা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফরিদুল হক, ধন্যবাদ জানাচ্ছি মাহবুব আজিজ আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।